আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বাংলা কবিতার আয়োজনে। আমরা আজকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের বাংলা কবিতা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত অর্থাৎ টোটাল ১২টি কবিতা আলাপ করব এবং ১২টি কবিতার মধ্যে আমরা পরীক্ষাকে সামনে রেখে এমনভাবে আলাপ করতে চাই যাতে শতভাগ প্রশ্ন কমন আসে। এখন শতভাগ প্রশ্ন কমন পড়তে হলে এইটা ২টা ৪টা ১০টা ২০টা ৫০টা উদ্দীপক নিয়ে কথা বললে আসলে কোনো লাভ নেই। যদি তোমরা মনে করো যে উদ্দীপক দিয়ে প্রশ্ন কমন ফেলতে চাও, এরকম দুটো একটা উদ্দীপক কমন আসবে, তাহলে তোমরা বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো পড়তে পারো। আর যদি মনে করো যে না, কোনোভাবেই কোনো প্রশ্ন যাতে আমার গ্রিপের বাইরে না আসে, তাহলে আজকের ক্লাসটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অর্থাৎ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সকল কবিতার ক্ষেত্রে ২-৪ মিনিট করে এমন কি পয়েন্ট বলে দিব যার মাধ্যমে তুমি যদি এই ক্লাসটা সামনে নাও আর বই নিয়ে বসো, আমার মনে হয় যে একদিনের মধ্যেই তুমি ১২টি কবিতার উপরে একটি ভালো প্রিপারেশন নিতে পারবে। তো চলো আমরা প্রথমেই শুরু করি যে আমরা কিভাবে আগাচ্ছি। আমরা গদ্যের উপরে যে ক্লাসটি নিয়েছি সেটাতে তোমাদের অভূতপূর্ব সাড়া আমরা দেখেছি। ফেসবুক পেজ সহ অন্যান্য প্ল্যাটফর্মে যেখানে গিয়েছে সেখানেই তোমরা খুব দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করেছো। আর আজকের ক্লাসটিও কেমন লাগে সেই বিষয়ে তোমাদের সুচিন্তিত মতামত পরামর্শ তোমরা দিতে পারো। আমরা এই ধরনের আয়োজনের সাথেই থাকবো সবসময় ইনশাআল্লাহ। তো দেখা যাক আজকে আমরা আমাদের আয়োজনে কি থাকছে। আর এটা দিয়ে আসলে যারা বইপত্র সম্পর্কে একটু সামান্য খেয়াল রাখো তারাও কিন্তু বুঝে যাওয়া যে আজকের এই ক্লাসটা দিয়ে আসলে প্রশ্ন কমন পড়া সম্ভব কি সম্ভব না। আসলেই সম্ভব, শতভাগ প্রশ্ন কমন পড়া সম্ভব। তোমার কোনো সাজেশনের পিছনে ছোটার একেবারেই কোনো দরকার নেই, শুধু ক্লাসটা দেখো, এই অনুযায়ী একটা দিন পরিশ্রম করো, কবিতা থেকে প্রশ্ন আসলে ইনশাল্লাহ তুমি উত্তর করতে পারবা। প্রথমেই যেটা আসে ঋতুবর্ণন কবিতা। তো ঋতুবর্ণন কবিতার প্রশ্নের ঢং কেমন হয়, প্রশ্নের ধরন কেমন হয়, সেখানে কি জানতে চাওয়া হয়, প্রত্যেকটা কবিতা পড়ার সময় তুমি খেয়াল করবা যে কি জানতে চাওয়া হয়, টোটাল মিলে প্রশ্ন জানার সার্কেল কতটুকু। অর্থাৎ শত শত উদ্দীপক না পড়ে তুমি শুধু প্রশ্নের দিকে খেয়াল করবা, সৃজনশীলের গ এবং ঘ কোন বিষয়ের উপরে আসে। তাহলে আমার ধারণা যে তুমি নিজেই আইডিয়া করতে পারবা যে এর মধ্যে প্রশ্ন আসা সম্ভব না সম্ভব না। টোটাল কবিতার বিষয়বস্তুতে আমরা দেখি 6টা ঋতুর সৌন্দর্যের বর্ণনা করা হয়েছে, তাই তো? তো উদ্দীপকটা কেমন হবে, এই সৌন্দর্যের বর্ণনার উপর দিয়েই উদ্দীপক হবে। এখন সৌন্দর্য বর্ণনার উপর দিয়ে যে উদ্দীপকটা হবে সেই উদ্দীপকটায় টোটাল বাংলার রূপ বৈচিত্র্য ধরা পড়তে পারে, সেখানে সব ঋতুর বর্ণনার সাথে সাদৃশ্য থাকতে পারে। আবার এমনও হতে পারে একটা বা দুটো স্পেসিফিক ঋতুর বর্ণনার সাথে সাদৃশ্য থাকবে। তো সেই ক্ষেত্রে দেখো প্রথম বলা হয়েছে যে 6টি ঋতুর মধ্যে যে কোনো একটি ঋতু বা দুটি ঋতুর বর্ণনার সাথে মিল রেখে উদ্দীপক হবে, যে কোনো একটা বা দুটোর সাথে। এরকমই আমরা দেখেছি বিভিন্ন পরীক্ষায়। অর্থাৎ ওখানে 6টি ঋতুর বর্ণনা আছে, শুরু হয়েছে বসন্ত ঋতু দিয়ে, তোমাদের মনে আছে প্রথম বসন্ত ঋতু নবীন পল্লব। এখান থেকে শুরু করে বসন্তে কি কি সৌন্দর্য থাকে, 4-5টা লাইন, একদম টোটাল 4-5টা লাইন। বসন্তের পরে কি আসে, বসন্তের পরে গ্রীষ্ম আসে, 3টা লাইন, এরপর 3টা কি 4টা লাইন, এরপরে বর্ষা আসে। সোজা কথা, আমি তোমাকে সাজেশন যদি তুমি আমার কাছে চাও যে স্যার একটা দুটো সম্পর্কে আসবে, তাহলে আমি বলবো তুমি বসন্ত আর প্লাস বর্ষা এই দুইটা ভালো করে পড়ো। যদি স্পেসিফিক ঋতু দিয়ে প্রশ্ন আসে তাহলে এই দুইটা ঋতু দিয়ে প্রশ্ন আসবে। যদি একটা ইন্ডিভিজুয়াল ঋতু থেকে আসে তাহলে বসন্ত বা বর্ষা, কারণ এই টোটাল কবিতার মধ্যে এই দুইটার বর্ণনা সবচেয়ে বেশি, আর বাকিগুলো 1 লাইন 2 লাইন করে বর্ণনা। আর যদি ওভারঅল প্রশ্ন আসে তাহলে যে কোনো ঋতু অর্থাৎ সবগুলো ঋতুর একসাথে আসতে পারে। এখন যদি দুইটা ঋতু আসে অথবা আমি বসন্ত বললাম বা বর্ষা বললাম, এই দুইটার মধ্যে যদি যে কোনো একটার উপর দিয়ে প্রশ্ন আসে তাহলে এটা তো গয়ে আমাদের কাছে সাদৃশ্য জানতে চাইবে। তাহলে ঘয়ে কি জিজ্ঞেস করা হবে, অবশিষ্ট ঋতুগুলোর বর্ণনা একসঙ্গে ঘয়ে আসবে। অর্থাৎ এই দুটো বা একটা যদি গয়ে চলে যায় সাদৃশ্যে, বাকিগুলো একসাথে ঘয়ে আসবে। তাহলে তো বুদ্ধিমান শিক্ষার্থীরা বুঝেই গিয়েছো কীভাবে পড়তে হবে। অর্থাৎ এই টোটাল 6টা ঋতু, খুবই ছোট কবিতা, টোটাল 6টা ঋতুর কোন ঋতুর কী সৌন্দর্যের বর্ণনা, জাস্ট আলাদা আলাদা করে শিখে ফেলো। তুমি একটা পেজ নাও, জাস্ট একটা পেজই হয়ে যাবে তোমার টোটাল কবিতা। একটা পেজ নাও,
প্রথম বসন্ত সম্পর্কে কি বলা আছে লেখো 4-5 লাইন, গ্রীষ্ম সম্পর্কে 2 লাইন, বর্ষা সম্পর্কে 4-5 লাইন, তারপর শরৎ সম্পর্কে, হেমন্ত সম্পর্কে এবং শীত সম্পর্কে 2 লাইন করে, টোটাল মিলে 10-12 লাইনের মধ্যে তোমার এই কবিতা কিন্তু শেষ। তো প্রশ্নের জন্য তোমার কারো পিছনে ছোটার তো দরকার পড়ে না। সেই জন্য আমরা বলেছি যে একটা বা দুটোর মধ্যে কি হবে, একটা বা দুটোর মধ্যে গ আসবে, আর বাকি সবগুলো একসাথে কি আসবে, ঘয়ে আসবে। এটা একটা প্যাটার্ন। আর একটা প্যাটার্নের প্রশ্ন এখান থেকে আসে, সেটা হলো এই সবগুলো, এই 6টি ঋতুর বর্ণনা একসাথে আমি উদ্দীপকে দিয়ে দিব, ঠিক আছে? তখন আমি তোমার কাছে জিজ্ঞেস করব কোন দিক থেকে সাদৃশ্য আছে, তুমি বলবা যে বাংলার অনিন্দ্য সৌন্দর্যের বর্ণনার দিক থেকে সাদৃশ্য আছে, মিলালা। এবার তাহলে এই জায়গার প্রশ্নটা কেমন আসবে ঘয়ে? এবার বলছে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে উদ্দীপক আসবে, টোটালটা কেমন আসবে, প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে উদ্দীপক আসবে, এটা গয়ে সাদৃশ্য জানতে চাইবে, তখন তুমি গয়ে সাদৃশ্যটা বলবো, আর ঘয়ে কি চাইবে, মানব মনে প্রভাব জানতে চাইবে। অর্থাৎ আলাওলের ঋতু বর্ণন কবিতায় শুধু প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করা হয়নি, এই প্রকৃতির সৌন্দর্য দেখবে প্রত্যেকটা ঋতুর শেষে এই ঋতু মানুষের মনে কি প্রভাব ফেলেছে তার একটি বর্ণনা আসে প্রত্যেকটা শেষে। তো ওই মানব মনের প্রভাবটুকু আসবে ঘয়ে, আর সৌন্দর্য আসবে গয়ে। তাহলে 2টা প্যাটার্নের প্রশ্ন, একটা 2টা ঋতুর উপরে গ আসবে, অবশিষ্টগুলো ঘ আসবে, অথবা সবগুলো যদি গয়ে চলে আসে সৌন্দর্যের বর্ণনা, তাহলে এই ঋতু মানুষের উপর, মানব মনে কী প্রভাব ফেলে তার উপরে ঘ আসবে। আমাদের আলাওলের ঋতু বর্ণন কবিতার উপরে কথা এতটুকুই। তুমি যদি এই কথাটুকু বোঝো, আসলে এই কথাটুকু যদি তুমি না বোঝো, তাহলে আসলে বই সম্পর্কে তোমার কোনোই ধারণা নেই, তাহলে তোমার বই একদম ফার্স্ট টু লাস্ট না পড়ে উপায় নেই। আর যারা মোটামুটি বইয়ের টাচে ছিল, তারা বুঝে গিয়েছো যে আমি কি বলেছি আর এখানে এটার মিনিংটা কি, জাস্ট এটুকু বুঝতে পারলেই হবে। এবার আসে বিভীষণের প্রতি মেঘনাদ মাইকেল মধুসূদন দত্ত, টোটাল এই টপিকগুলোর উপরে আমরা প্রশ্ন আসতে দেখি। প্রথম হচ্ছে সবচেয়ে বেশি উদ্দীপক আসে এই বিশ্বাসঘাতকতার বিষয় নিয়ে। কে বিশ্বাসঘাতকতা করেছে, অর্থাৎ উদ্দীপকে একটা বিশ্বাসঘাতকতার কাহিনী থাকবে, তখন আমরা বলবো উদ্দীপকের বিশ্বাসঘাতকের সাথে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার কোন চরিত্রের মিল আছে। তখন কে বিশ্বাসঘাতকতা করেছে, বিভীষণ বিশ্বাসঘাতকতা করেছে। তখন তুমি এই বিভীষণ দিয়ে আনসার দিবা। কেন বিশ্বাসঘাতকতা করেছে এইটা কিভাবে আসবে, ধরো এই একটা দিয়েই যদি আমি গ ঘ করতে চাই, তাহলে তুমি বললা বিভীষণের সাথে সাদৃশ্য আছে, তখন আমরা বলবো যে উদ্দীপকের বিশ্বাসঘাতকতার প্রেক্ষাপট আর বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার বিভীষণের বিশ্বাসঘাতকতার প্রেক্ষাপট কি এক বলে তুমি মনে করো, তখন তুমি হ্যাঁ বা না দিয়ে উত্তর দিবা। তাহলে প্রেক্ষাপট যদি তুমি না জানো যে উনি কেন বিশ্বাসঘাতকতা করেছেন, তাহলে ওই প্রশ্নের উত্তর কিন্তু তুমি করতে পারবে না। তাহলে আমরা কোনো পরীক্ষায় শুধু বিশ্বাসঘাতকতার উপর দিয়ে গ ঘ আসতে দেখেছি, একটা ঘাতকতা কে করেছে, আর একটা হচ্ছে বিশ্বাসঘাতকতার প্রেক্ষাপটকে। দ্বিতীয় কি, মেঘনাদ চরিত্রের দুঃখময় পরিণতি। ধরো এরকম একটা, ধরো আমি সিরাজউদ্দৌলা দিয়ে, অর্থাৎ আমাদের এই জাতীয় ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ ঘটনা পলাশির যুদ্ধ, সেই পলাশির যুদ্ধে মীর জাফরের বিশ্বাসঘাতকতার ফলে কি হয়েছে, সিরাজের করুণ পরিণতি হয়েছে। আমি যদি বলি এই পলাশির প্রান্তরে সিরাজের করুণ পরিণতি, কোন চরিত্রের করুণ পরিণতির কথা স্মরণ করিয়ে দেয়, তাহলে তোমাকে লিখতে হবে মেঘনাদের যে দুঃখময় পরিণতি হয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় নিকুম্ভিলা যজ্ঞাগারে, সেই দুঃখময় ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়, ঠিক আছে? অথবা আমি এটার সাথে মিলিয়েও প্রশ্ন করতে পারি, কে বিশ্বাসঘাতক, তুমি বললা বিভীষণ, তারপর আমি বললাম উদ্দীপকে যে দুঃখময় পরিণতির কথা বলা হয়েছে তা মূলত মেঘনাদ চরিত্রের এই দুঃসহ পরিণতিকেই স্মরণ করিয়ে দেয়। তখন তোমাকে বলতে হবে মন্তব্যটি ঠিক, তখন তোমাকে বলতে হবে যে এই দুঃসহ পরিণতিটি কী হয়েছিল, নিকুম্ভিলা যজ্ঞাগারে কী ঘটেছিল, কিভাবে ঘটেছিল, সেই মহান রাক্ষসপুরীতে তুচ্ছ মানুষ কিভাবে প্রবেশ করে রাক্ষস ভূমিকে লণ্ডভণ্ড করে দিয়েছিল, জাস্ট এটা। এবার কি আছে, আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 3 নাম্বার। এটা কিসের জন্য, সৃজনশীলের ঘয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধরো এই বিশ্বাসঘাতকতা দিয়ে গ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর কি, মেঘনাদের বক্তব্যে প্রকাশিত জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতিসত্তার সংহতির প্রতি শ্রদ্ধাবোধ, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতিসত্তার সংহতির প্রতি শ্রদ্ধাবোধ আর দেশপ্রেমের আদর্শ।
এই বিষয়গুলো ব্যাখ্যা করতে কিভাবে প্রশ্ন আসবে, বলবে বিশ্বাসঘাতক কে, কেন বিশ্বাসঘাতকতা করেছেন, ওই দিয়ে একেবারে চলে আসলো এইগুলো। এখন আমরা বলবো যে উদ্দীপকে কবিতার মূল সুর প্রকাশ পায়নি, তখন তোমাকে বলতে হবে হ্যাঁ, বিশ্বাসঘাতকতার সাথে সাদৃশ্য থাকলেও মেঘনাদ চরিত্রে জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতিসত্তার সংহতির প্রতি শ্রদ্ধাবোধ ও দেশপ্রেমের যে মহান আদর্শ প্রকাশ পেয়েছে সেটা নাই। এখন এইটা ব্যাখ্যা করার সময় তোমার কী করতে হবে, তিনি তার জাতিকে ভালোবাসতেন, তাই তো, এটা তার দেশকে ভালোবাসতেন, এটা তুমি কিভাবে প্রমাণ করবা? কবিতার মধ্যে কিন্তু রয়েছে, একদম শুরু করতে হবে ওখান থেকে, যে ওই যে স্থাপিলা বিধুরে বিধি স্থানুল ললাটে পড়ি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়, অর্থাৎ চাঁদকে বিধাতা নিশ্চল আকাশে স্থাপন করেছেন, সেই চাঁদ কি কখনো ধুলিতে পড়ে গড়াগড়ি খায়? অর্থাৎ নিজের বংশকে তিনি চাঁদের সঙ্গে তুলনা করেছেন আর মানুষকে তুচ্ছ ধুলির সঙ্গে তুলনা করেছেন, এই তো। তাহলে এখানে কি নিজের বংশ গৌরব প্রকাশ পেল না? তারপর দ্বিতীয় বলেছে স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে যায় কিসে কভু প্রভু পঙ্কিল সলিলে শৈবাল থলের দাম। তার মানে এখানে রাজহংসের সাথে নিজের বংশকে তুলনা করেছে, আর শ্যাওলার সাথে রাম লক্ষণকে তুলনা করেছে। আরেকটা বলেছে মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী সম্ভাষে শ্রীগালে মিত্রভাবে, নিজের বংশকে সিংহের মতো মহান বলেছে, রাম লক্ষণকে ধূর্ত শিয়ালের মতো বলেছে। আবার দেশপ্রেমের কথা অর্থাৎ লঙ্কার সৌন্দর্য প্রকাশ করার জন্য তিনি বলেছেন প্রফুল্ল কমলে কীটবাস। আর একটা বলেছেন নন্দন কাননে ভ্রমে দুরাচার্যত্ব, অর্থাৎ তার দৃষ্টিতে এই লঙ্কা হচ্ছে নন্দন কাননের মতো, আর সেখানে দুরাচার দৈত্য হচ্ছে রাম লক্ষণ। প্রফুল্ল কমলে কীটবাস, লঙ্কা হচ্ছে প্রস্ফুটিত পদ্মের মতো সুন্দর, আর সেখানে পোকার মতো হচ্ছে রাম লক্ষণ। তাহলে এই কথাগুলোর মধ্য দিয়ে তার দেশপ্রেম ও দেশের প্রতি শ্রদ্ধাবোধ কি প্রকাশ পায় না? মূলত কবিতার প্রাণ হলো এই দেশপ্রেমের বর্ণনা, জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতিসত্তার সংহতির প্রতি যে শ্রদ্ধাবোধ প্রকাশ পেয়েছে এটা। তাহলে এই বিশ্বাসঘাতকতা এবং এইটা দিয়েই প্রশ্ন আসতে দেখা গেছে সবচেয়ে বেশি। আর একটা বিষয়, লক্ষণ, এই যে লক্ষণ চরিত্রের যে কপটতা ও কাপুরুষতা, অর্থাৎ লক্ষণ তো যুদ্ধের নিয়ম লঙ্ঘন করে নিকুম্বিলা যজ্ঞাগারে পূজারত অবস্থায় মেঘনাদকে হত্যা করেছে, তাই তো। এটার উপরে আমি একটা উদ্দীপক দেখেছি, ফেরদৌসির শাহনামা কাব্য থেকে এসেছে, যে সোহরাব ও রুস্তুমের বিষয়, যুদ্ধের নিয়ম লঙ্ঘন করে রুস্তুম যে সোহরাবকে হত্যা করেছে, যে এখানে সোহরাব কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তাহলে হবে লক্ষণ চরিত্রের প্রতিনিধিত্ব করে, কারণ কোনো নিরস্ত্রকে আঘাত করা অথবা কোনো প্রার্থনারতকে আঘাত করা উপমহাদেশসহ পৃথিবীর কোথাও যুদ্ধের নিয়ম নেই। সেটাই মেঘনাদ বলেছে, নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসি ভেদা কথা, অর্থাৎ শিশুরাও এই কথা শুনে হেসে ফেলবে। সেই জন্য যদি এরকম কোনো যুদ্ধের নিয়ম লঙ্ঘনকারী কাপুরুষতার মধ্য দিয়ে কোনো উদ্দীপক হয়, বিশ্বাসঘাতক হলে বিভীষণ, আর কাপুরুষ হলে কে হবে? লক্ষণ। এই কথাটুকু টোটাল মিলে মনে রাখলেই কবিতার মধ্যে তোমার উত্তর করা সম্ভব, কোনো সমস্যা হওয়ার কথা নয়। তারপরে যদি কোনো সমস্যা থাকে ইউটিউবে অথবা ফেসবুক পেজে কমেন্ট করলে আমি সেটাও ক্লিয়ার করে দিব, আমার ধারণা কোনো সমস্যা থাকবে না। এবার আসে সোনারতরী রবীন্দ্রনাথ ঠাকুর, ব্যাপক পরিমাণে প্রশ্ন আসে এখান থেকে। আমি কিন্তু বলেছিলাম যখন পড়িয়েছি, সবচেয়ে বেশি প্রশ্ন আসে সোনারতরী থেকে কবিতার মধ্যে, এবং 18 বছর বয়স থেকে। সোনারতরী কবিতার প্রশ্নের দুটো ধরন লক্ষ্য করা যায়। এক নম্বরে হচ্ছে গয়ে বেশিরভাগ কৃষকের দুর্দশা ও করুণ পরিণতি, এইটা দিয়ে গ আসে, যে উদ্দীপকে যে করুণ পরিণতি দেখানো হয়েছে, সেই করুণ পরিণতি কার পরিণতিকে স্মরণ করিয়ে দেয়? তাহলে হবে অসহায় নিঃসঙ্গ কৃষক, তাই তো। তাহলে কৃষকের পরিণতি কি? দ্বীপ সদৃশ একটি ছোট ধান খেতে তিনি ধান কেটে প্রতীক্ষারত, চারিদিকে আকাশে হচ্ছে মেঘমালা এবং প্রবল বর্ষণ, আর চারিদিকে ঘূর্ণায়মান জলস্রোতের নদী বয়ে চলেছে। এরকম অসহায় অবস্থায় একজন কৃষকের জীবনের যে করুণ পরিণতি দেখানো হয়েছে, অর্থাৎ শূন্য নদীর তীরে রোহিণীপুরী তার ধান নিয়ে সোনারতরী চলে গেল আর তাকে ফেলে গেল অনিবার্য পরিণতি বরণ করার জন্য, সেই জায়গাটা বলবা। শুধু এই আমি যে কথাটুকু বলেছি এতটুকু বলতে পারলেই তো এনাফ, কিন্তু কোথা থেকে কিভাবে বলো বুঝি না, যার সাথে মূল তথ্যের, মূল গ্রন্থের কোনো মিলই থাকে না। এবার কবিতায় রূপকের মাধ্যমে প্রকাশিত দার্শনিক সত্য, এটা দিয়ে কি আসবে? এটা বেশিরভাগ ক্ষেত্রেই ঘ আসবে। তাহলে দার্শনিক সত্যটা কি? এখানে সোনার ধান হচ্ছে মানুষের কর্ম বা মহৎ কর্মেও, আর এই আকাশে ঘনায়মান মেঘমালা ও ঘূর্ণায়মান জলস্রোত হচ্ছে মৃত্যুময় দুর্যোগ, আর কৃষক হচ্ছে ব্যক্তি বা শিল্পস্রষ্টা কবি। তো আমাদের যে অনিবার্য মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তখন আমাদের কর্মই যে কেবল মহাকালে ঠাঁই পাবে, মানুষ যে শারীরিকভাবে মহাকালে চিরস্থায়ী হবে না, সেই সত্যটাই তো প্রকাশ পেয়েছে। এই সত্যটা প্রকাশ করার জন্য তোমরা নিজেদের মতো করে ভাষা ব্যবহার না করে এই সোনারতরী কবিতায়
পাঠ পরিচিতি এবং সবশেষ দুটি টিকা, এই সবশেষ দুটি টিকার মাধ্যমে এটা লেখার চেষ্টা করবা এবং ওখানে দেখবা যে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজেরই একটা উক্তি রয়েছে, ওই উক্তিটা নিজের ভাষায় দেওয়ার চেষ্টা করবা, তাহলে এই উত্তরটা সুন্দর হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা কি বললাম যে কৃষকের পরিণতি আসবে সৃজনশীলের গয়ে, আর এই কৃষকের পরিণতির মধ্য দিয়ে যে একটি দার্শনিক সত্য অর্থাৎ মহাকালের চিরন্তন গতিময়তায় যে মানুষের কোনো জায়গা নেই, তার কর্মের জায়গা আছে, এইটা সৃজনশীলের ঘয়ে আসবে। ক্লিয়ার? আর একটা প্রশ্ন লক্ষ্য করা যায়, একটা হচ্ছে ধরো আমরা এই দুইটা মিলে একটা প্রশ্ন বলেছি, তাই তো? এখান থেকেই দুটো প্রশ্ন আসতে পারে। এইটার দুটো ভাগ, এখানে দার্শনিক সত্যটা কি? দার্শনিক সত্যটা হচ্ছে ব্যক্তি ব্যক্তি অমর হবে না, হ্যাঁ, আর হলো কর্ম অমর হবে। এই হলো দুটো বিষয়। ধরো সৃজনশীলের এইটা গয়ে আসলে এইটা ঘয়ে আসবে, এইটা গয়ে আসলে এইটা ঘয়ে আসবে, এইভাবেও প্রশ্ন আসতে দেখা গেছে। তাহলে আমরা যদি দেখা যায় যে তাজমহল নিয়ে যদি আমি একটা উদ্দীপক তৈরি করি যে ভারত সম্রাট শাহজাহান জানতেন যে সব কিছু জীবন যৌবন ধনমান ভেসে যাবে, আর কালের কপোল তবে শুভ্র সমুজ্জ্বল তাজমহল বেঁচে থাকবে, আর তিনি কখনোই বাঁচতে পারবেন না। তাহলে শাহজাহান বাঁচতে পারবেন না, এই বোধ কোনটাকে স্মরণ করিয়ে দেয়? ব্যক্তি অমর হবে না, তাই তো? ওই যে শূন্য নদীর তীরে রোহিণীপুরে, অর্থাৎ কৃষক যে অপূর্ণতার বেদনা নিয়ে মহাকালের চিরন্তনতায় হারিয়ে যাওয়ার যে প্রস্তুতি নিচ্ছেন সেটা, আর কর্ম অমর হবে, এইটা আসবে সৃজনশীলের ঘয়ে। তখন আমরা বলবো যে মহাকালের গতিশীলতায় অর্থাৎ সোনার তরীতে মহৎ কর্মেরই কেবল জায়গা হয়। ব্যক্তি যদি সেখানে বলেও এবার আমারে লহ করুণা করে, কিন্তু তাতে ব্যক্তি কি হবে না? সেই মহাকালের চিরন্তন গতিশীলতায় কখনো ঠাঁই পাবে না। এই সত্যটুকু লিখতে পারলেই হবে। আর একটা কি, এইগুলো বোর্ড পরীক্ষার প্রশ্ন না, কিন্তু কোনো কোনো কলেজে আসতে দেখা গিয়েছে। এই যে মাঝি গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। তো কৃষক তাকে চিনলেন, কিন্তু মাঝি তার প্রতি দৃষ্টি দিচ্ছে না কেন? কৃষক বলছেন ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। তাহলে এই যে তার নিরাসক্ত অবস্থা, অর্থাৎ তার পরিচিত কৃষক এখানে বিপদগ্রস্ত, কিন্তু তারপরও তিনি ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, এই যে তার নিরাসক্ত অবস্থা, উদ্দীপকের সাথে মিল রেখে বলে যে এই যে লক্ষ্য না করার বিষয়টি সোনার তরী কবিতার সাথে কিভাবে সম্পর্কিত? তাহলে তুমি বলবা মহাকালের প্রতীকরূপী, মহাকালের চিরন্তন গতিশীলতার প্রতীকরূপী যে মাঝি, তার নিরাসক্ত এবং নিরাবেগ দৃষ্টিভঙ্গির সাথে সাদৃশ্যপূর্ণ। জাস্ট এই কথাটুকু টোটাল, আর আসলে আসবে কোথা থেকে? টোটাল কবিতার মধ্যেই তো আর কিছু নাই। তোমাদের সমস্যাটা হচ্ছে এটা তোমরা ভাগ করতে জানো না, যে প্রশ্ন কিভাবে হয়, কোন জায়গা থেকে কি জানতে চায়। তাহলে কৃষকের করুণ পরিণতি, এইটার জন্য সবচেয়ে ভালো তথ্য আছে পাঠ পরিচিতির দ্বিতীয় অনুচ্ছেদ। বাচ্চা, পাঠ পরিচিতির দ্বিতীয় অনুচ্ছেদ, এর চেয়ে সুন্দর লেখা তুমি কোথাও পাবে না। অন্য যে যাই চেষ্টা করুক, এর চেয়ে ভালো নাই। আর এই দার্শনিক সত্য কোথায় পাবে? এখানে আছে পাঠ পরিচিতির শেষ অনুচ্ছেদ, পাঠ পরিচিতির শেষ অনুচ্ছেদ প্লাস সর্বশেষ সর্বশেষ দুটি টিকা, এখানে পাবে তুমি। এর চেয়ে একটা ফোটা ইনফরমেশনও তোমার বেশি দরকার নাই। আর মহাকালের মাঝের নিরাসক্তি অবস্থা কোথায় পাবে? তুমি একটু টিকা যদি দেখো, ওই যে গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, এখানে দেখবা টিকায় অল্প একটু লেখা রয়েছে, পাঠ পরিচিতিতেও অল্প একটু লেখা রয়েছে। জাস্ট ওখান থেকে দেখলেই হবে। এখানে তো আছেই 4-5 লাইন, তোমার তো এটার জন্য মহাভারত খোঁজার দরকার নেই, খুবই সহজে তুমি এর উত্তর দিতে পারো। আমি আশা করি এই কবিতা তোমার কোনো সমস্যা হবে না। পরের কবিতা হচ্ছে বিদ্রোহী, কাজী নজরুল ইসলাম, খুবই গুরুত্বপূর্ণ কবিতা। তাহলে এই কবিতায় দুটো প্যাটার্নের প্রশ্ন আমরা প্রথমত লক্ষ্য করি। টোটাল কবিতাটা পাঠ করলে আমরা কি দেখতে পাই? এখানে দেখতে পাই যে নজরুলের বিদ্রোহী সত্তার প্রকাশ ঘটেছে, আর এই বিদ্রোহ, কোনো মহান বিদ্রোহ স্থায়ী করতে হলে সেখানে অগণন প্রেম ও মানবতাবোধ দরকার। তাহলে দুটো বিষয়, উদ্দীপক এখান থেকে তৈরি হবে যদি বিদ্রোহী সত্তার উপর তৈরি হয়, তাহলে যদি বিদ্রোহী সত্তার উপর উদ্দীপক তৈরি হয় তাহলে এটা সৃজনশীলের গয়ে চলে যাবে। আর তাহলে নজরুলের প্রেম ও মানবতাবোধ, এইটা কোথায় চলে যাবে? ঘয়ে চলে যাবে। এইটা হচ্ছে সেট 1। আবার আরেকটা আসে, এইটা দিয়েই উদ্দীপক তৈরি হবে, কিন্তু ঘয়ে
এটা চলে আসবে। অর্থাৎ নজরুল এই কথার মধ্য দিয়ে কি প্রত্যাশা করেন। এখন নজরুল সম্পর্কে যে সমস্যাটা, ছোটবেলা থেকে কিছু কমন লাইন আমরা পড়ে পড়ে বড় হয়েছি, তোমরাও অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, তিনি আইন কানুন মানতেন না, এই জাতীয় কমন কথাবার্তা লিখে আসলে কোনো নম্বর পাওয়া যাবে না, বরং এগুলো আরও সম্মানিত শিক্ষকদের বিরক্ত করতে পারে যে সেই ছোটোবেলা যে 2-4টা লাইন পড়ে রেখেছে সেগুলোই বলেছে। এই কথাগুলো এই কবিতার ক্ষেত্রেও সত্য, কিন্তু তুমি যদি বলো উদ্দীপকের সাথে কবির বিদ্রোহী সত্তার মিল আছে, তাহলে তিনি যে বিদ্রোহী সত্তার রূপটা নির্ণয় করেছেন, অবয়ব বা কাঠামোটা নির্ণয় করেছেন, সেখানে কোন কোন পৌরাণিক চরিত্র ব্যবহার করেছেন, কোন কোন যুদ্ধাস্ত্র ব্যবহার করেছেন, কোন কোন প্রাকৃতিক প্রসঙ্গ ব্যবহার করেছেন, সেই প্রসঙ্গগুলো উল্লেখ করতে না পারলে এই কবিতার উত্তরে হাত দেওয়া তোমার জন্য ভুল হবে। কারণ আমি এক্সপেক্টই করব, শিক্ষকরা এক্সপেক্টই করবেন, যখন বলবা নজরুলের বিদ্রোহী সত্তার রূপ আছে, তখন কিন্তু তোমাকে ওই যে আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি পিনাক পানির ডম্র ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাথ প্রচণ্ড, এই যেখানে আমি দুর্যটি, তারপর আমি দুর্বাসা, তাই তো, তারপর কি আছে আর এরকম, আমি পরশুরামের কঠোর খুঁটার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আমি হল বলরাম স্কন্ধে, এই যে পৌরাণিক প্রসঙ্গগুলি কবিতার মধ্যে ব্যবহৃত হয়েছে, সেই পৌরাণিক প্রসঙ্গগুলোর উল্লেখ ছাড়া এই বিদ্রোহী সত্তার সাথে সাদৃশ্য আছে এই উত্তর তুমি প্রুফ করতে পারবে না, এই উত্তর প্রমাণিত হবে না। আর নজরুলের প্রেম ও মানবতাবোধ কোথায় আছে, যে আমি বিধবার বুকে ক্রন্দনসা শাহুতাস আমি হুতাশির, আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতের অনুতুর্য, আমি শ্যামের হাতের ভাসুরি, আমি মরুনির ঝরঝর ঝড়, আমি শ্যামলিমা ছায়াছবি, এই যে কথাগুলো রয়েছে, এই কথাগুলোর মধ্যে কিন্তু বিদ্রোহ নাই, এগুলোর মধ্যে আছে অগণন প্রেম ও মানবতাবাদ। আর নজরুলের যুদ্ধমুক্ত একটা পৃথিবী যে তিনি রচনা করতে চান, এটা কোথায় আছে, একেবারে শেষের দিকে আছে, যে আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে রনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রনিবে না, বিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। তাই তো, তাহলে ওই যে অত্যাচারীর খড়গ কৃপান, এই খড়গ এবং কৃপান কি, যুদ্ধাস্ত্র, তার মানে কি তিনি যুদ্ধমুক্ত পৃথিবী চান, অর্থাৎ পৃথিবীতে যখন অত্যাচারিতের কান্না থাকবে না, যখন যুদ্ধক্ষেত্রে যুদ্ধাস্ত্রসমূহ ব্যবহৃত হবে না, এরকম একটি পৃথিবী প্রতিষ্ঠার জন্য তিনি এই বিদ্রোহী সত্তার জাগরণ ঘটিয়েছেন, তার কাঠামোটি নির্মাণ করেছেন পুরাণ ইতিহাস থেকে, যেমন তিনি চেঙ্গিসকে ব্যবহার করেছেন, ইতিহাস থেকে তিনি ওই যে মানে ইতিহাস থেকে না, ইতিহাস থেকেই বলা যায়, তিনি ওই যে বেদুইনকে ব্যবহার করেছেন এই কবিতার মধ্যে, তাই তো। তারপর ভূগোল থেকে কি বলেছেন, ভূগোল থেকে তিনি ব্যবহার করেছেন সাইক্লোন, ভূগোল থেকে তিনি ব্যবহার করেছেন শিরে নেহারি আমারি নত সেই রৈশেখর হিমাদ্রির, যে হিমাদ্রি হিমালয় পর্বত ব্যবহার করেছেন। এই বিষয়গুলো আসলে তিনি কেন ব্যবহার করেছেন, তিনি পৌরাণিক, ঐতিহাসিক এবং ভৌগোলিক সবচেয়ে অপ্রতিরোধ্য নিদর্শনগুলো ব্যবহার করেছেন এই কারণেই যে তিনি তার বিদ্রোহী সত্তার অবয়ব বা কাঠামোটি নির্মাণ করতে চেয়েছেন অত্যন্ত শক্তপোক্তভাবে। এই কথাটা প্রমাণ করে দিতে হবে তোমার এই ব্যাখ্যার মাধ্যমে। যদি প্রমাণ করতে না পারো, তাহলে এই প্রশ্নের উত্তর লেখা তোমার ভালো হবে না। তাহলে শিক্ষার্থীরা আবার একটু বলে দিই, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ইভেন তোমার টেক্সটে যে উদ্দীপকটা লেখা আছে, সেই উদ্দীপকটা এই তত্ত্বের উপরে আছে। তারপর এই তত্ত্বটা কিভাবে জানতে চাওয়া হয়, যে উদ্দীপকে কবিতার আংশিক দিক প্রকাশ পেয়েছে, তখন তুমি বলবা উদ্দীপকে শুধু বিদ্রোহী সত্তার রূপ আছে, কিন্তু নজরুলের প্রেম ও মানবতাবাদের সাথে উদ্দীপকের মিল নাই। আবার এমনও হতে পারে খুবই কম ক্ষেত্রে ঘটেছে, উদ্দীপক এটার উপরে তৈরি হলো, তখন এইটা গয়ে চলে আসবে, তখন সে আবার ঘুরিয়ে প্রশ্ন করবে যে উদ্দীপকে কবিতার মূল সুর আলোচিত হয়নি। কবিতার মূল সুর হচ্ছে তার বিদ্রোহী সত্তার জাগরণ ঘটানো, প্রেম ও মানবতাবাদ কিন্তু তার মূল সুর না। তারপর এই দুইটা মিলে তিনি কী চান, একটি যুদ্ধমুক্ত সুন্দর ও বাসযোগ্য পৃথিবী প্রতিষ্ঠা করতে চান। সেই জন্যই বলেছেন আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না, বিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। তার মানে একটি যুদ্ধমুক্ত পৃথিবী তিনি প্রতিষ্ঠা করতে চান, তাই তো, শান্তিপূর্ণ শান্ত পৃথিবী প্রতিষ্ঠা করতে চান। পরের কবিতা হচ্ছে সুচেতনা, খুবই সহজ, যদিও এই কবিতাটা ধরতে তোমাদের একটু কষ্ট হয়। আর যদি তুমি মনে করো যে এই কবিতার ক্লাস দেখে নিবা, তাহলে স্কুল অফ এক্সেলেন্সের পেজে অথবা ইউটিউবে তুমি
সুচেতনা স্কুল অফ এক্সিলেন্স লিখলে আমার ক্লাসটাই তুমি সেখানে পাবে, দেখে নিতে পারো যে প্রশ্ন কি আসে, কিভাবে আসে, কবিতার ব্যাখ্যা কী। পৃথিবী সম্পর্কে নেতিবাচক ধারণা এই উদ্দীপকে রয়েছে, হ্যাঁ, এই কবিতার মধ্যে রয়েছে, সেটা দিয়ে উদ্দীপক তৈরি হবে। আর এই পৃথিবীর নেতিবাচক অবস্থাটা কি, আমরা যদি একটু কবিতা দেখি সেখানে বলা আছে কিন্তু যে সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ, তার মানে সুচেতনা এখন কি মানুষের মধ্যে নাই। তারপর সেখানে বলা আছে এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, এটা একটা নেগেটিভ সাইড। এরপর বলছে আজকের এই রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। এই যে ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। এবার বলছে পৃথিবীর গভীরতর অসুখ এখন। এরপর বলছে মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। এই টোটালটাই হচ্ছে নেগেটিভ সাইড। এগুলো দেখবা তুমি যে কবিতার পরের টিকা অংশে লেখা আছে এই টোটাল জিনিসটার মিনিং কি, তাই তো। কিন্তু নেগেটিভ সাইডটা কি, সুচেতনা মানে কি নেগেটিভ সাইড, এটা তো পজিটিভ থিঙ্কিং, অর্থাৎ ইতিবাচক ভাবনা। তো সেই ইতিবাচক ভাবনাটা আসবে সৃজনশীলের ঘয়ে, অথবা এইটাও চলে আসতে পারে সৃজনশীলের গয়। এটার উপর দিয়ে যদি উদ্দীপক হয় পৃথিবী সম্পর্কে ইতিবাচক ধারণা, পৃথিবীর ইতিবাচক ধারণা কি, যে পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য কিন্তু শেষ সত্য নয়, ওইটা বলতে হবে এটাই একমাত্র সত্য নয়। তারপর বলছে কি যে পৃথিবীর গভীরতর অসুখ এখন, এটুকু নেগেটিভ। তারপর বলছে মানুষ তবু ঋণী এই পৃথিবীর কাছে। তারপর বলছে মাটি পৃথিবীর টানে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। এরপর পরের লাইন বলছে এসেছে গভীরতর লাভ হলো, এসে যে লাভ হলো সে বুঝেছি শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে, তাই তো। হবে মানুষের যা হবার নয়। তারপর কি হবে, শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয়। একসময় এই শাশ্বত রাত্রি, এই যুদ্ধ নেতিবাচকতা পৃথিবীতে দূর হয়ে যাবে এবং সুচেতনার বিকাশের মধ্য দিয়েই একটা সুন্দর পৃথিবী প্রতিষ্ঠিত হবে। কিন্তু বলেছেন সুচেতনা, এই পথে আলো জ্বলে, এই পথে পৃথিবীর ক্রমমুক্তি হবে। একদিন দুদিন হবে না, সে কে, সে বহু শতাব্দীর মনীষীর কাজ। তো এই আমি যা বলছি সেটা লিখে দিলেই তো হয়। তুমি নেগেটিভ সাইডটা শুধু লিখবা, পৃথিবীর যুদ্ধ হানাহানি রক্তপাত এগুলোতে কবি দুঃখ পেয়েছেন, কিন্তু তিনি মনে করেন পৃথিবীরই একমাত্র নেতিবাচক দিকই পৃথিবীর জন্য চূড়ান্ত সত্য নয়, তার পিছনে রয়েছে কি একটি ইতিবাচক ভাবনা। সেই ইতিবাচক ভাবনা দ্বারা প্রাণিত হয়ে সুচেতনার বিকাশের মাধ্যমে তিনি কি একটি বাসযোগ্য ইতিবাচক পৃথিবী প্রতিষ্ঠা করতে চান। এবং তার ধারণা কোনো অন্তিম প্রভাতে কোনো একদিন সেটা প্রতিষ্ঠিত হবে। নবী রাসূলগণ চেষ্টা করেছেন, মহামানবগণ চেষ্টা করেছেন, বহু মানুষ চেষ্টা করেছে, বহু মনীষীরা চেষ্টা করেছেন, আরও বহু শতাব্দীব্যাপী চেষ্টা করলে একটি শান্তিপূর্ণ পৃথিবী প্রতিষ্ঠিত হবে যখন পৃথিবীতে সুচেতনার বিকাশ হবে। অর্থাৎ এই নেগেটিভ সাইডটাকে তুমি স্বীকার করে নেবে। যদি দেখো উদ্দীপকটা নেগেটিভ হয়েছে, তাহলে বলবা পৃথিবী সম্পর্কে যে নেতিবাচক ধারণা রয়েছে কবি যেটা স্বীকার করে নিয়েছেন তার সঙ্গে মিল আছে। অথবা এমনও হতে পারে পৃথিবীর মানুষ যে পৃথিবীর কাছে ঋণী, পৃথিবী যে তোমাকে অনেক কিছু দিচ্ছে, হ্যাঁ, পৃথিবীর বাতাস দূষিত হয়ে যায়, কিন্তু সূর্যের আলোয় সেই দূষিত বাতাস কতটা পবিত্র হয়ে উঠছে সেটাও তো লক্ষ্য করবা। এই সব কিছু মিলে যদি পজিটিভ উদ্দীপক হয় তাহলে তুমি বলবা পৃথিবী সম্পর্কে যে ইতিবাচক ভাবনা সুচেতনা কবিতায় প্রকাশ পেয়েছে তার সাথে মিল আছে। তারপর আমরা বলবো এই ইতিবাচক ভাবনাই এই কবিতার একমাত্র দিক নয়, তখন এই নেতিবাচক ভাবনাটা সৃজনশীলের ঘয়ে তুমি উপস্থাপন করবো। তাহলে দুটো দিক, হয় এই নেগেটিভ ভাবনা দিয়ে উদ্দীপক আসবে অথবা ইতিবাচক ভাবনা দিয়ে উদ্দীপক আসবে। যেটা দিয়ে উদ্দীপক আসবে ওইটা ঘয়ে থাকবে, বাকিটা ঘয়ে থাকবে। এটার উপর এটা ঘয়ে থাকলে এটা ঘয়ে থাকবে, এটা ঘয়ে থাকলে এটা ঘয়ে থাকবে। এর বাইরে কোনো প্রশ্ন নেই। তুমি টোটাল বইপত্র খুঁজে দেখো, বাংলাদেশের এই প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত সমস্ত কলেজের প্রশ্ন খুঁজে দেখো, আমি বলছি এটার বাইরে কোনো প্রশ্ন নেই। নেক্সট, প্রতিদান জসিমউদ্দিন। এখন এই প্রতিদান মানে কি, দানের বিপরীত দান। তার মানে এখানে একটা দান থাকবে, সেই দানের উপর উদ্দীপক তৈরি হতে পারে যে কবির প্রাপ্ত দান, এই দানটা হচ্ছে নেগেটিভ। অর্থাৎ যে আমার ঘর ভাঙিয়েছে, যে আমার কুল ভাঙিয়েছে, যে মোরে দিয়েছে বিষে ভরা বান, যে মোর বুকে কবর বেঁধেছে, তাই তো, যে মুখ দিয়ে সে বলে নিঠুরিয়া বাণী, এই টোটাল হচ্ছে নেগেটিভ। যদি উদ্দীপকটা তুমি দেখো এরকম, কবি যে দুঃখ পেয়েছেন, কবি যে কষ্ট পেয়েছেন, কবি যে হতাশ হয়েছেন, এই সব কিছু মিলে যদি উদ্দীপকে এরকম নেগেটিভ সাইড থাকে তাহলে সেটা দানের সাথে মিলবে। কিন্তু কবি কি করতে চান, একটি বাসযোগ্য পরিবেশ ও শান্তিপূর্ণ পৃথিবী প্রতিষ্ঠা করতে চান। তার জন্য কি দরকার, প্রতিদান, উত্তম প্রতিদান। এই জন্য বলছে কোন দানের বিপরীতে কবির কি প্রতিদান, এটা দিয়ে সৃজনশীলের ঘ আসবে।
দান দিয়ে যদি গ আসে, এটা দিয়ে ঘ আসবে। প্রতিদান দিয়ে যদি ঘ আসে, এটা দিয়ে ঘ আসবে। এটা দিয়ে গ আসলে এটা দিয়ে ঘ, এটা দিয়ে গ আসলে এটা দিয়ে ঘ। অর্থাৎ উদ্দীপক এটার উপরেও তৈরি হতে পারে, এইটার উপরেও তৈরি হতে পারে। আমার কথা তুমি কিন্তু কোনোভাবেই ভুল প্রমাণ করতে পারবে না, যত চেষ্টা করো। তুমি এই সাচের মধ্যেই আছো, কারণ প্রশ্ন করার সময় শিক্ষকরা কোন বিষয় চিন্তা করে প্রশ্ন করেন সেই ধারণা হয়তো তোমার নেই। সেই কারণে তুমি হয়তো সন্দেহ পোষণ করছো, কিন্তু সন্দেহ করার কোনো সুযোগ নাই। ঠিক আছে। আর একটা কি, এই যে দানের বিপরীত যে উত্তম প্রতিদান, এই দুইটা মিলে একসাথে উদ্দীপক হতে পারে। কেন? তিনি চাচ্ছেন একটি বাসযোগ্য পরিবেশ ও শান্তিপূর্ণ পৃথিবী। ঠিক আছে। এখন মনে করো উদ্দীপকেও এটা থাকতে পারে, উদ্দীপকেও এটা থাকতে পারে। আমি মনে করলাম যে একজনের জমি আর একজনের কারণে নষ্ট হয়ে গিয়েছে, সেখানে ফসল নষ্ট হয়ে গিয়েছে, এই ক্ষতি হয়েছে, একটা ক্ষতির তালিকা দিয়ে বললাম, কিন্তু তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন। এই তো। তাহলে তুমি কি বলবা? তুমি বলবা যে দানের বিপরীতে উত্তম প্রতিদান, এর সাথে উদ্দীপকের মিল আছে। তখন আমি বলবো কি, একটি শান্তিপূর্ণ পৃথিবী প্রতিষ্ঠার জন্য উদ্দীপকে যে আদর্শ প্রকাশ পেয়েছে, তার চেয়ে প্রতিদান কবিতার আদর্শ বেশি গ্রহণযোগ্য, বেশি কার্যকর। তখন তুমি বলবা উদ্দীপকে শুধু ক্ষমা করে দেওয়া হয়েছে, কিন্তু প্রতিদান কবিতায় ক্ষমা করে দিয়েই কবি ক্ষান্ত হননি, তিনি তার উপকার করার মধ্যে দিয়ে পৃথিবীকে বাসযোগ্য শান্তিপূর্ণ করতে চেয়েছেন। অর্থাৎ যে কবির ঘর ভাঙে তাকে তিনি ঘর গড়ে দিতে চান, যে কবির ঘুম কেড়ে নেয় তার জন্য কবি জেগে থাকতে চান, যে কবির কুল ভাঙে কবি তার কুল বেঁধে দিতে চান, তাই তো? যে কবির বুকে বিষাক্ত বাণ নিক্ষেপ করে সে তাকে গান দিয়ে শান্ত করতে চান। এই যে কবির উত্তম প্রতিদানের মাধ্যমে একটি বাসযোগ্য পৃথিবী ও সুন্দর পরিবেশ রচনা, এইটা প্রতিদান কবিতার মূল সুর। বাস এনাফ। তাহলে তোমাকে দেখতে হবে নেগেটিভভাবে দান কি কি আছে, কবি কোন কোন বিষয় দ্বারা কষ্টপ্রাপ্ত হয়েছেন, আর বিপরীতে কবি দিতে চান কি, কেন দিতে চান, একটি শান্তিপূর্ণ পৃথিবী প্রতিষ্ঠার জন্য। পাঠ পরিচিতি সুন্দর করে পড়ো আর প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা বোঝো। আর এই সমস্ত ছোট কবিতা পরীক্ষায় উত্তর লেখার একটা নেগেটিভ বিষয় হচ্ছে উত্তরের ভলিউম বড় হয় না, কারণ কবিতার মধ্যে ইনফরমেশন কম। কিন্তু শিক্ষকরা খাতা দেখতে দেখতে তাদের মধ্যে একটা এক্সপেক্টেড আয়তন আসে উত্তরের, সেই এক্সপেক্টেড আয়তনটা না পেলে তারা কিন্তু ভালো নম্বর দিতে চান না। সেই জন্য আমি তোমাদের পরামর্শ দিব যে এই সব কবিতা তুমি তখনই লিখবা যখন তোমার হাতে কোনো উপায় নেই। এই কবিতা থেকেও যদি প্রশ্ন আসে, আর বিভীষণের প্রতি মেঘনাদ থেকেও যদি প্রশ্ন আসে, আমি তোমাকে বলবো তুমি বিভীষণের প্রতি মেঘনাদ দিয়ে লেখো, কারণ ওইখানে তোমার ইনফরমেশন বেশি, তুমি উত্তর সঠিক ভলিউমে সাজাতে পারবে। আর যাদের হাতের লেখা খুব স্লো, অনেক সময় আমরা কলেজে দেখি যে অনেক বাচ্চারাই, এখন ঘটনা হয়েছে কি, এই মোবাইল টোবাইলের কারণে বাচ্চাদের হাতের লেখা এই 9-10-এ যা ছিল তার থেকেও খারাপ অবস্থা হয়েছে। ঠিক আছে। খালি স্ক্রল করতে করতে মনে হচ্ছে আঙ্গুলের 12টা বেজে গেছে। সেই কারণে ওই ছোট উত্তর ছাড়া বড় উত্তর লিখতেও পারে না। তো তারা এই সমস্ত কবিতা সিলেক্ট করতে পারো। অ্যাভারেজ নাম্বার আসবে, খুব ভালো নম্বর আসবে তা না। তাহারে পড়ে মনে, এটার ক্ষেত্রে আমরা দেখি প্রশ্নের যে বিশেষ প্যাটার্ন, এটা কিন্তু শর্ট সিলেবাসে ছিল। বসন্তের সৌন্দর্য ও শীতের রিক্ততার বর্ণনা। ঠিক আছে। এটার উপর দিয়ে উদ্দীপক হতে পারে এবং বলতে পারে কবিতার সাথে কোন দিক থেকে সাদৃশ্য আছে। তুমি বলবা যে তাহারে পড়ে মনে কবিতায় বসন্তের সৌন্দর্য এবং শীতের রিক্ততার যে বিবরণ আছে তার সঙ্গে সাদৃশ্য আছে। তাহলে কি কি বর্ণনা আছে? ওই যে দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নিবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীরাকুল। তাইবার মাধবী কুড়ির বুকে গন্ধ নেই, করে নেই সে অর্ঘ্য বিরোচন। তারপর অলখের পাছার বাহিয়া তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। এই টোটাল মিলে সৌন্দর্য। আর শীতের রিক্ততা কোথায় আছে? একদম লাস্ট অনুচ্ছেদে যাবে, একদম লাস্ট অনুচ্ছেদে সে আছে, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে, পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, তাহারাই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে। এই যে কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, মাঘের সন্ন্যাসী সহ এখানে দু একটা টিকা আছে দেখবা। পাঠ পরিচিত শীতের কিছু বর্ণনা আছে, এটা দিয়ে সাজাতে হবে। তাহলে শীতের রিক্ততা এবং বসন্তের সৌন্দর্য অর্থাৎ প্রকৃতির অবস্থা, এটার সাথে উদ্দীপকের মিল থাকতে পারে। কিন্তু কবিতার মূল সুর কি? মূল সুর কিন্তু এখানে। আর এই বিষয়গুলো দ্বারা কে, বসন্তের সৌন্দর্য দ্বারা, দেখো ভক্তের উপর বসন্তের সৌন্দর্যের প্রভাব কী, কারণ ভক্তই কিন্তু কবিকে জানিয়েছে, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। এবার সে বলেছে এখনও দেখো নেই তুমি,
কোথা তব নবপুষ্প সাজ, অর্থাৎ বসন্তে ফুলে ফুলে সাজা দরকার, সেই বোধ কিন্তু ভক্তের রয়েছে। তো বসন্তের সৌন্দর্য কি করেছে, ভক্তের উপর প্রভাব ফেলেছে। ধরো আমি কি করলাম, আমি বললাম যে আজ পয়লা ফাল্গুন, ঠিক আছে, আমি বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলাম, সেখানে মেয়েরা বাসন্তী রঙের শাড়িতে এবং ছেলেরা মেরুন অথবা কমলা রঙের পাঞ্জাবিতে তারা ঘুরে বেড়াচ্ছে, তারা বসন্তের গান গাইছে। এখন আমি যদি বলি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে যে উচ্ছ্বাস দেখা গিয়েছে, তার সঙ্গে কবিতার কোন চরিত্রের বা কবিতার কোন চরিত্রের মিল আছে বা কবিতার কোন দিক থেকে মিল আছে, তখন তোমাকে বলতে হবে ভক্তের উপর বসন্তের সৌন্দর্যের যে প্রভাব পড়েছে সেই দিক থেকে মিল আছে, তাহলেই তোমার উত্তর হয়ে যাবে। তার মানে এরকম উত্তর, এরকম প্রশ্ন আসছে বলেই তো আমি উদ্দীপকটা বললাম, তাই না? আর সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, এই দুইটাই কিন্তু সৃজনশীলের গয়ের ক্ষেত্রে আসতে দেখা যাবে। ঘ হবে শুধু এই জায়গা থেকে, কবি বসন্ত বন্দনা না করার কারণ কবির হৃদয়ের রিক্ততার হাহাকার, অর্থাৎ সর্বরিক্ত সন্ন্যাসীর বেশে যে শীত ঋতু পত্রপুষ্পহীন দিগন্তের পথে রিক্ত হাতে চলে গেছে, সেই শীত ঋতুকেই কবির খুব বেশি মনে পড়ে বলে তিনি বসন্তের সঙ্গীত লেখেন নাই। এবং তোমার পাঠ পরিচিত টিকায় আরেকটু ক্লু দেওয়া হয়েছে যে তার প্রথম স্বামী সৈয়দ নিহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে তার ব্যক্তি জীবন ও কাব্য সাধনার ক্ষেত্রে এক দুঃসহ বিষণ্ণতা নেমে আসে, সেই বিষণ্ণতার প্রভাব এই কবিতায় পড়েছে। সেই কারণে বসন্ত হইলেও উদাসীন কবির অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা। জাস্ট এই আমি যে কথাটা বলছি, এর চেয়ে বেশি তুমি লিখতেও পারবা না, এর চেয়ে বেশি তুমি টাইমও পাবা না। এই কথাটুকু শুধু তুমি আমার মুখ থেকে আমি বললাম, তুমি জাস্ট শুনে শুনে লেখো। আর যদি তুমি মনে করো যে কষ্ট করতে পারবো না, তাহলে আমি বলবো তুমি 3টা টিকা পড়ো তোমার বই। একটা হচ্ছে মাঘের সন্ন্যাসী, আর একটা পড়ো তাহারেই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে। এই 2টা টিকা দেখো বইতে পাশাপাশি আছে, আর পাঠ পরিচিতি পড়ো, তোমার কাজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা বললাম কি উদ্দীপক কিভাবে আসতে পারে। উদ্দীপক আসতে পারে এই বসন্তের সৌন্দর্য শীতের রিক্ততায় ভক্তের এই যে প্রভাব, এটার উপরে আসতে পারে। আর কবি কেন বসন্ত সঙ্গীত লেখেননি, কবির হৃদয়ে যে দুঃখ ভারাক্রান্ত, তার কণ্ঠ যে নীরব, তিনি যে কোনোভাবেই প্রিয়জনকে হারানোর ব্যথা, অর্থাৎ শীতকে হারানোর ব্যথা অথবা স্বামীকে হারানোর ব্যথা ভুলতে পারছেন না, সেই দিক থেকে আসবে সৃজনশীলের ঘ। তখন আমরা বলবো যে উদ্দীপকের চরিত্রটির স্তব্ধতার কারণ বা বিষণ্ণতার কারণ তাহারেই পড়ে মনে কবিতার উল্লেখিত কবির হৃদয়ের হাহাকারের সাথে সাদৃশ্যপূর্ণ। এ সম্পর্কে তোমার মতামত দাও। তখন তুমি বলবা আমি একমত, কারণ হচ্ছে দুজনই স্বজন হারানোর বেদনা, প্রিয়জন হারানোর বেদনা অথবা হারানোর বেদনায় কাতর। তাহলে এইখানে দেখো, এখানে আর একটা কথা বলে দিই যে তুমি কিন্তু স্বামীকে দিয়েই শুধু উত্তরটা লিখবে না, শব্দটা কিন্তু স্বামী শব্দটা কিন্তু কবিতার মধ্যে ব্যবহৃত হয়নি। সেই ক্ষেত্রে তোমার কি করা উচিত, তোমার করা উচিত যে তুমি বলবা যে স্বামীর কথাটা উল্লেখ করে বলবা, তবু স্বামীকে হারিয়ে তার মন কীরকম, শীতের প্রকৃতির মতোই রিক্ত, নিঃস্ব এবং শূন্য। তাই বসন্ত এলেও উদাসীন কবির অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা। যেহেতু কবিতার মধ্যে স্বামী শব্দটি নেই, সুতরাং স্বামী শব্দ দিয়ে ফিনিশিং না দেওয়ার চেষ্টা করবা, শীত দিয়ে ফিনিশিং দেবা, শীত দিয়ে স্টার্ট করবা, শীত দিয়ে ফিনিশিং দিবা, মাঝখানে স্বামীর কথাটা বলবা। ওকে, পদ্মা খুবই সহজ, উত্তরদান খুবই সহজ, কিন্তু কবিতার আয়তন যেহেতু ছোট, খুব একটা বেশি ইনফরমেশন নেই, টিকাগুলো অত ভালো করে লেখা না, পাঠ পরিচিতি এবং টোটাল কবিতা মিলেও তথ্য সংখ্যা খুবই কম। সেই জন্য যদি উত্তর না করে পারো তাহলে করার দরকার নাই, অন্য কোনো বড় সাইজের কবিতা যদি পরীক্ষায় আসে, আর যদি না উপায় থাকে, দেখা গেল যেটা আসছে সেটা তুমি ধরতে পারছো না, তাহলে কি করবা, এখানে পদ্মার ভয়ঙ্কর রূপ একটা জিনিস আছে। পদ্মা যে প্রমত্ত, কোথায় পদ্মা প্রমত্ত তুমি কি করে বুঝবে, একদম কবিতার শুরুতে দেখবা যে অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর, কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ। অর্থাৎ এতটা প্রমত্ত, এতটা ভয়ঙ্কর যে বহু সমুদ্র ঘোরার অভিজ্ঞতায় সমৃদ্ধ জলদস্যুর মনেও সে ভয়ের সৃষ্টি করে, ঠিক আছে? সেইবার বলছে তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণ তার হয়েছে পাণ্ডুর, সেই জলদস্যুর বর্ণ ফ্যাকাশে হয়ে গেছে। মহাভারতের যুদ্ধে সেই পাণ্ডুর যে বিবর্ণতা, সেই বিবর্ণতার মতো হয়ে গিয়েছে কে, কারা, এই দুর্দান্ত জলদস্যুরা।
আর কি আছে? এবার বলছে বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান, অজস্র জীবন আর জীবনের সম্ভার। এই যে নেতিবাচক দিকগুলো আছে, পদ্মার যে প্রচণ্ড ভয়ঙ্কর প্রমত্ত রূপ আছে, এটার উপরে উদ্দীপক তৈরি হতে পারে। অথবা পদ্মার কল্যাণময়ী ও জীবনদায়িনী একটা রূপ আছে, যে সংগ্রামী মানুষ তবু দুই তীরে চালায় লাঙল, জীবনের পরিশ্রমের ফল শস্যদানা পেয়েছে প্রচুর, তাই তো? আবার বলেছে যে এই যে তুমি যে ভেঙে দিয়েছো, যে বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান, অজস্র জীবন আর জীবনের সংবাদ। তারপর আবার বলছে হে নদী, জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান। তোমার, হ্যাঁ, কি তোমার গতি এনেছে কে? এই মানব জীবনে গতি এনেছে কে? তোমার প্রদীপ্ত স্রোতধারা। এই স্থবির, জড়তাগ্রস্ত, নিশ্চল, প্রথাবদ্ধ জীবনে সবচেয়ে বেশি গতি এনেছে পদ্মার স্রোতধারা। তো টোটাল মিলে নেগেটিভ এবং পদ্মার প্রমত্ত রূপ এবং ভয়ঙ্কর রূপ, এবং পদ্মার যে জীবনদায়িনী রূপ, সে যে মানুষকে বাঁচিয়ে রাখে, সে যে তার দুই তীরের উর্বর ভূমিতে যে ফসল ফলে, সেই দিক থেকেও কিন্তু উদ্দীপক হতে পারে। অর্থাৎ পদ্মার পজিটিভ দিক থেকেও হতে পারে, নেগেটিভ দিক থেকেও হতে পারে। এই উদ্দীপকগুলো সাধারণত নদী দিয়েই হয়। ধরো আমি যে কোনো একটা নদীর কথা বললাম, যে কর্ণফুলী নদী চট্টগ্রামের প্রাণ, তার তীরে মানুষ অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, আবার কৃষির আবাদের জন্য এই নদীর পানি সেচ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে কোন দিকটার সাথে মিল আছে? পদ্মার কল্যাণময়ী দ্বীপের সাথে মিল আছে। তখন আমরা বলবো উদ্দীপকে কর্ণফুলীর নদীর যে রূপ প্রকাশ পেয়েছে, তার থেকে ব্যাপক ও বিস্তৃত রূপ প্রকাশ পেয়েছে পদ্মার ক্ষেত্রে। অর্থাৎ পদ্মার ক্ষেত্রে যে ভয়ঙ্কর রূপের কথা বলা হয়েছে, উদ্দীপকের কর্ণফুলীর ক্ষেত্রে সেই ভয়ঙ্কর রূপের কথা বলা হয়নি, প্রমত্ত রূপের কথা বলা হয়নি। এই প্যাটার্নের প্রশ্ন হয়। এটা দিয়ে উদ্দীপক হলে এইটা গয়ে আসবে, এটা দিয়ে উদ্দীপক হলে এইটা গয়ে আসবে। ঠিক আছে? ক্লিয়ার? পরেরটা আসো, 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্য। দেখো 18 বছর বয়স কবিতায় 18 বছর বয়সীদের দ্বিবিধ গুণের কথা বলা হয়েছে। দুইটা দিক। একটা হচ্ছে 18 বছর বয়সীদের ইতিবাচক বা কল্যাণকর দিক, অর্থাৎ জাতির ইতিহাসে যে সমস্ত আন্দোলন সংগ্রামের প্রাণকেন্দ্র, যুগে যুগে কালে কালে দেশ ও জাতির মুক্তির জন্য, মানবতার অগ্রগতির জন্য, অজানাকে জানবার জন্য 18 বছর বয়সীরাই যে রক্তমূল্য দান করেছে, সবচেয়ে বেশি এই যে স্থবিত, জড়তা, প্রথাবদ্ধতার বিরুদ্ধে তারা যে দুর্বার আন্দোলন গড়ে তোলে, আর জীবনের মুখোমুখি দাঁড়ায় স্বাধীনভাবে অন্যের উপর নির্ভরশীলতা পরিহার করে, সেই ইতিবাচক দিকগুলো যেমন এখানে আছে, তেমনি 18 বছর বয়সের কিছু নেতিবাচক দিকও আছে। যে 18 বছর বয়স ভয়ঙ্কর, ঠিক আছে? তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এ বয়সে পান তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। এই যে মন্ত্রণা এবং পরামর্শ আসে, নেগেটিভ পরামর্শ আসার যে ব্যাপারটা রয়েছে, সেটাও কিন্তু 18 বছর বয়স কবিতার আর একটা দিক। সেই জন্য বসে 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় ধরো ধরো। এই যে 18 বছর বয়সের নেতিবাচকতা, সেই নেতিবাচকতার উপর দিয়ে উদ্দীপক হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে উদ্দীপকগুলো কেমন হয় আমি বললাম, ধরো আমার নাম হাবিবুর রহমান, আমি বললাম হাবিবুর রহমান একজন ভালো শিক্ষার্থী, সে নটরডেম কলেজে ভর্তি হয়েছে। সেই নটরডেম কলেজের পাশে কিছু দোকান রয়েছে। প্রথমে সে বন্ধুদের পরামর্শে সেই দোকান থেকে বিনামূল্যে চা খেতে শুরু করেছে। তারপর পয়সা না দিয়ে আস্তে আস্তে সেখান থেকে সে বিনামূল্যে সে আরও অন্য জিনিস খেতে শুরু করেছে, দোকান থেকে চাঁদা তুলতে শুরু করেছে। তারপর সে কিশোর গ্যাংয়ে যোগ দিয়ে শীর্ষ সন্ত্রাসীতে পরিণত হয়েছে হাবিবুর রহমান। তাহলে আমি বলবো হাবিবুর রহমানের মধ্যে 18 বছর বয়স কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে? তুমি বলো 18 বছর বয়সের যে নেতিবাচক দিক, অর্থাৎ মন্ত্রণা বা পরামর্শে তীব্র স্পর্শকাতরতা এবং গভীর সংবেদনশীলতার জন্য যে তারা নেতিবাচক দিকে ধাবিত হতে পারে, তখন যেই জীবনের হাল আর ঠিক মতো রাখা যায় না, সেই দিক থেকে সাদৃশ্য আছে। তারপর আমরা বলবো সাদৃশ্য থাকলেও 18 বছর বয়স কবিতার মূল সুর উদ্দীপকে আলোচিত হয়নি। তখন তুমি বলবা 18 বছর বয়স কবিতার নেতিবাচক দিকে আলোচিত হলেও 18 বছর বয়স কবিতার মূল সুর হচ্ছে 18 বছর বয়সীদের প্রশংসা করা বা ইতিবাচক দিকের বর্ণনা করা। সে দিকটি উদ্দীপকে নাই। তখন কোথায় কোথায় ইতিবাচক দিক আছে, সেই ইতিবাচক দিকগুলো তুমি বর্ণনা করে দিবা। অথবা ইতিবাচক দিক থেকেও আসতে পারে। ধরো এই যে জুলাই আন্দোলনে যে কিশোররা অথবা তরুণরা যে অংশগ্রহণ করেছে, ছাত্ররা, তাদের দিয়ে আমি বললাম, ঠিক আছে, এবং তারা কি করলো, তারা একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করলো, এটা দিয়ে উদ্দীপক আসবে। তারপর বলবে যে 18 বছর বয়স কবিতায় প্রকাশ পাওয়া 18 বছর বয়সীদের সকল বৈশিষ্ট্য প্রকাশ পায়নি। তখন তুমি বলবা যে শুধু ইতিবাচক দিক প্রকাশ পেয়েছে, নেতিবাচক দিক প্রকাশ পায়নি। অর্থাৎ এটা দিয়ে হলে
গয়ে এটা আসবে, ঘয়ে এটা, আর এটা দিয়ে হলে এটা আসবে। এই দুইটা দিয়ে ঘুরে ফিরে প্রশ্ন আসছে। তুমি দেখো সকল বোর্ড পরীক্ষার প্রশ্ন, আমি কি বললাম যে 18 বছর বয়স কবিতা থেকে অনেক প্রশ্ন আসছে পরীক্ষায়, সবগুলো তুমি খুঁজে দেখো, সবগুলো যাচাই করে দেখো। তবে কখনো কখনো এটাও বলে দিই, এই দুইটা মিলেই যে সবসময় প্রশ্ন আসছে তা না, অনেক সময় প্রশ্ন থেকে এটাকে হাইড করা হয়েছে। ঠিক আছে, শুধু এটা দিয়েই দুইটা প্রশ্ন আসছে, এইটা দিয়েই দুইটা প্রশ্ন আসছে। সুতরাং তুমি যদি মনে করো যে ইতিবাচক বর্ণনা টোটাল মিলে ওখানে 4 লাইন করে অনুচ্ছেদ, তো টোটাল মিলে ওখানে 5 অনুচ্ছেদের মধ্যে ইতিবাচক বর্ণনা আছে, তুমি কিছু স্কিপ করবা, সেরকম সুযোগ নাই। কারণ নেতিবাচক দিক জানতেই চাওয়া হয়নি, বোর্ড প্রশ্নে এরকম অজস্র নমুনা আছে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে 80% ক্ষেত্রে জানতে চাওয়া হয়েছে, দুইটা মিলিয়ে প্রশ্ন হয়েছে। তবে 20% ক্ষেত্রে শুধু ইতিবাচক দিকের উপর প্রশ্ন হয়েছে, এটাও আছে। ঠিক আছে, নেক্সট, ফেব্রুয়ারি 1969। দেখো, ফেব্রুয়ারি মানে হচ্ছে ভাষা আন্দোলন, 1969 মানে গণ আন্দোলন। এটার উপরে উদ্দীপক হতে পারে, এটার উপরে উদ্দীপক হতে পারে, সোজা কথা একেবারে। তাহলে ভাষা আন্দোলনের যে স্মৃতি বর্ণিত হয়েছে তার উপরে উদ্দীপক হতে পারে। আমরা বলতে পারি কোন দিক থেকে সাদৃশ্য আছে, তুমি বলতে পারো এই কবিতায় ভাষা আন্দোলনের স্মৃতিকে যে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে সেই দিক থেকে সাদৃশ্য। তখন কোথার থেকে শুরু করবা? ওই যে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে, অর্থাৎ ওই যে প্রতি বছর শহরের পথে পথে কৃষ্ণচূড়া ফুল ফোটে, এবারও ফুটেছে। তো কবি যখন মিছিলে অথবা একা একা হাঁটেন তখন এই ফুলগুলো দেখলে তার মনে হয় এগুলো 1952 সালের শহীদের বুক থেকে ঝরে পড়া রক্তের বুদবুদ যেন কৃষ্ণচূড়া ফুল হয়ে ফুটেছে। এগুলো স্মৃতিগ্রন্থে ভরপুর, অর্থাৎ এগুলো মহান ভাষা আন্দোলনের স্মৃতিকে স্মরণ করিয়ে দিচ্ছে। এর সাথে উদ্দীপকের মিল থাকতে পারে। আর কি, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আত্মদানের সফল গণ অভ্যুত্থান, এটা দিয়ে কোথা থেকে শুরু হবে? কোথা থেকে শুরু হবে? ওই যে বুঝি তাই, 1969-এও আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। ঠিক আছে, ওই যে যে সমস্ত মানুষ রাজপথে নেমেছে 1969-এর গণ আন্দোলনে, তাদেরকে তিনি সালামের সম্মানে সম্মানিত করেছেন। আর যারা ঘাতকের থাবার সামনে বুক পেতে দিয়েছে, বিশেষ করে আসাদুজ্জামান মতিউর ও ডক্টর শামসুজ্জোহা, তাদেরকে তিনি বরকতের প্রতীকে তাৎপর্যময় করে তুলেছেন, তাই তো? তারপর তিনি কিন্তু এটাও বলেছেন যে এখনও বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল, বাস্তবের বিশাল চত্বরের হৃদয়ের হরিত উপত্যকায়। অর্থাৎ ভাষাশহীদ সালাম জব্বার, সালাম এবং বরকত 1952 সালে রাজপথে রক্তদান করে মাতৃভাষা আদায়ের মধ্য দিয়েই যে জাতির বীর সন্তানরা শেষ হয়ে গেছে তা না, এখনও ফোটে ফুল। কখন? দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল, বাস্তবের বিশাল চত্বরের হৃদয়ের হরিত উপত্যকায়। অর্থাৎ এখনও এই সালামেরা, এই জাতির সালামেরা, এই জাতির বরগতেরা, এই জাতির বীর সন্তানেরা 1969-এ রক্ত দিয়ে প্রমাণ করেছেন। কারা? আসাদুজ্জামান মতিউর এবং ডক্টর শামসুজ্জোহা রক্ত দিয়ে প্রমাণ করেছেন যে এই জাতির এই মায়ের, বীর মায়ের সন্তানেরা শেষ হয়ে যায়নি, তারা প্রয়োজনে আবার রক্ত দিতে পারে। তো এইটা হচ্ছে, যদি এরকম রক্তদানের ঘটনাটা আসে তাহলে তুমি বুঝবা সর্বস্তরের মানুষের অংশগ্রহণের সফল গণ অভ্যুত্থানের সাথে মিল আছে। আর যদি কোনো স্মৃতিকে স্মরণ করা হয় শ্রদ্ধার সঙ্গে, তাহলে তুমি মনে করবা ভাষা আন্দোলনের স্মৃতিকে স্মরণ করা হয়েছে, এই দিক থেকে মিল আছে। আর দুইটা মিলে কি, কৃষ্ণচূড়ার বিপরীত রং বলে একটা রং আছে শুরুতেই, তো তাই না? ওই যে একটা লাইন আছে, 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। এর পরের থেকেই শুরু হয়েছে যে এ রঙের বিপরীতে আছে অন্য রং, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়, সে রঙে ছেয়ে গেছে পথঘাট সারা দেশ, ঘাতকের অশুভ আস্তানা। এই যে ঘাতকের অশুভ আস্তানায় পরিণত হয়েছে দেশ, এটাকেই বলা হয়েছে কৃষ্ণচূড়ার বিপরীত রং, তাই তো? এ রঙের বিপরীতে আসে অন্য রং। ওই কৃষ্ণচূড়ার রক্তদানের ঘটনার বিপরীতে রয়েছে কি, একটা ভিন্নতর রং, যেটা একেবারেই ভালো লাগে না। সেটা বলেছে সে রঙে ছেয়ে গেছে পথঘাট সারা দেশ, ঘাতকের অশুভ আস্তানা। এই আস্তানায় মানুষের অবস্থা কীরকম? কেউ মরা, আধ মরা, কেউ কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। অর্থাৎ ওই সব জায়গায় এই যে মানুষ হানাদার বাহিনীর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হানাদার বাহিনী না, পাকিস্তানি অপশাসন, দুঃশাসন ও নেতিবাচক দমন পীড়নে যে এদেশের মানুষের খারাপ অবস্থা, সেই খারাপ অবস্থাটাও কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। এর উপরেও আমরা উদ্দীপক আসতে দেখেছি। তাহলে ভাষা আন্দোলন আর গণ আন্দোলন এর উপরে তো আসছেই, এটার উপরেও কখনো কখনো উদ্দীপক আসতে দেখা গেছে। যদি এটার উপরে আসে এটা গয়ে আসবে, বাকি দুইটা ঘয়ে আসবে, বলবে কবিতার মূল সুর আলোচিত হয়নি। তখন তুমি বলবা কবিতার মূল সুর হচ্ছে 1969-এর সফল গণ অভ্যুত্থান প্রকৃতপক্ষে 1952 সালের ভাষা আন্দোলনের চেতনাগত ভাবের ফল, এবং 1952 সালের ভাষা আন্দোলনের সফলতা এবং সেখান থেকে অনুপ্রেরণা নিয়েই মূলত 1969-এর গণ অভ্যুত্থান সফল হয়েছে, এই কথাটা বলবা। এইটা একটা বিষয়, আর এই নেগেটিভ সাইডটা একটা বিষয়। ক্লিয়ার?
আমি কিংবদন্তির কথা বলছি, সবচেয়ে তোমরা মনে করো এই কবিতাটাই কঠিন। হ্যাঁ, বক্তব্য উপস্থাপন কঠিন। যদি তোমাদের কঠিন লাগে তাহলে আমার কবিতার এই ক্লাস কিন্তু দেওয়া রয়েছে ইউটিউবে অথবা স্কুল অফ এক্সেলেন্সের ফেসবুক পেজে, কবিতাটা দেখে নিয়ে যদি কঠিন মনে হয়, সবগুলো কবিতা তো আর দেখতে বলছি না, অবশ্য কবিতা না পড়ে কি আর উত্তর দিতে পারবা তুমি? তবে একদিনে প্রিপারেশন নেওয়া সম্ভব। তুমি যদি আমার এই ক্লাসটা নিয়ে বসো এবং আমি কি কি করতে বলেছি এগুলো একদিনে করা সম্ভব। ছোট্ট সাইজের 12টা কবিতা একদিনে কি করা সম্ভব না? অবশ্যই সম্ভব। আমাদের পূর্বপুরুষের গৌরবময় জীবন, ইতিহাস, ঐতিহ্য, এইটা খুব ইম্পর্ট্যান্ট। এইটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা থাকবেই থাকবে। এটা সৃজনশীলের গ বা ঘয় আসবেই আসবে। তাহলে আসবেই আসবে বলছি, যদি এই কবিতা থেকে প্রশ্ন আসে তাহলে এটা সৃজনশীলের গ বা ঘয় আসবেই আসবে, আসতেই হবে। কথা ক্লিয়ার, বোঝা গেছে? আসবেই আসবে। যদি এটা পরীক্ষার প্রশ্নে থাকে তাহলে এই তথ্য জানতেই চাইবে। তাহলে আমরা পূর্বপুরুষের জীবন কেমন, তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন, তিনি কবি ও কবিতার কথা বলতেন, আবার কি তার পিঠে রক্ত যাবার মতো ক্ষত ছিল। ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো হচ্ছে আমাদের পূর্বপুরুষের জীবন। আর আমাদের ইতিহাসকে, আমাদের ইতিহাস হচ্ছে গৌরবজনক ইতিহাস। যে আমি ওই যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। সেরপর বলছে আমি বিচলিত স্নেহের কথা বলছি, আমি আমার গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভাইয়ের কথা বলছি। এই যে বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধের ইতিহাস আর ঐতিহ্য, টোটালটা মিলে তুমি দেখবা ওখানে ঐতিহ্য রয়েছে, তাই তো? এবার হচ্ছে কিংবদন্তির বর্ণনায় অভিনবত্ব রয়েছে, অর্থাৎ স্বাভাবিকভাবে কবিতা যেভাবে বর্ণিত হয় এভাবে বর্ণিত হয়নি, কবিতাটার রূপকের মাধ্যমে বর্ণিত হয়েছে। তিনি পৌনঃপুনিকভাবে মানব মুক্তির আকাঙ্ক্ষায় সোচ্চার হয়েছেন, সেই জন্য মুক্তির প্রতীক হিসাবে তিনি 2টা শব্দ ব্যবহার করেছেন। একটা শব্দ তিনি ব্যবহার করেছেন কিংবদন্তি। এই কিংবদন্তি শব্দটি তিনি কী অর্থে, অর্থাৎ ঐতিহ্য অর্থে ব্যবহার করেছেন। আর একটা শব্দ এরকম ইনভার্টেড কমা দিয়ে ব্যবহার করেছেন, সেটা হচ্ছে কবিতা। এই কবিতা শব্দটি তিনি মুক্তি অর্থে ব্যবহার করেছেন। কেমন মুক্তি? সর্বাঙ্গীন মুক্তি অর্থে ব্যবহার করেছেন, সর্বাঙ্গীন মুক্তি। ওকে, এইভাবে যদি তুমি এটা দিয়ে সাজাও, কিংবদন্তির বর্ণনায় যে অভিনবত্ব আর তিনি যে চিত্রকল্পের অসাধারণ বর্ণনা দিয়েছেন, পাঠ পরিচিতির 2য় অংশে দেখবা ওখানে বর্ণনাটা রয়েছে। ঠিক আছে? আর কবির প্রত্যাশা কি, অর্থাৎ আমরা কি আমাদের পূর্বপুরুষের মতো এরকম সংগ্রামী জীবন যাপন করতে পারবো? ইতিহাস সমৃদ্ধ বিপ্লব করতে পারবো? আমরা কি সেই আমাদের ঐতিহ্যকে লালন করতে পারবো? এইটাই যাতে পারি, সেই জন্য দেখবো এই কবিতার লাস্ট 2 লাইনে বলেছে আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? দেখবে একেবারে লাস্ট লাইনে রয়েছে আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারো। এই স্বাধীনতা মানে কি? ওই স্বাধীনতা যুদ্ধ না, এই কবিতা কিন্তু মুক্তিযুদ্ধের পরে লেখা। সর্বাঙ্গীন মুক্তির কথা বলতে পারবো, যেমন করে প্রাণ দিয়ে আমাদের পূর্বপুরুষেরা বলেছেন। তাহলে আমাদের পূর্বপুরুষের সেই গৌরবময় ইতিহাস পাঠ পরিচিতির 1ম অনুচ্ছেদে আছে। যদি তুমি কবিতা ভালো করে না বোঝো, এখন তোমার হাতে এত সময়ও নাই, তুমি পাঠ পরিচিতির 1ম অংশটা এইটার জন্য পড়ো, পাঠ পরিচিতির 2য় অংশটা এটার জন্য পড়ো। আর এই 2টা মিলেই তখন কবির প্রত্যাশা তোমার কাছে বেরিয়ে যাবে। ঠিক আছে? এটার উপরেই উদ্দীপক হবে এবং এটাই জানতে চাইবে তোমার কাছে। আর এইটা বর্ণনার ক্ষেত্রে তিনি যে অসাধারণ পারদর্শিতা দেখিয়েছেন এইখানে, সেটার উপরে দেখো তুমি অলরেডি বোর্ডে প্রশ্ন এসেছে এর আগে। ঠিক আছে? এবার হচ্ছে প্রত্যাবর্তনের লজ্জা। আল মাহমুদ, মানুষের নাগরিক জীবনের প্রতি আকাঙ্ক্ষা। এই মানুষের নাগরিক জীবনের প্রতি আকাঙ্ক্ষা, এটার উপরে উদ্দীপক এসেছে, আমি দেখেছি পরীক্ষায় এসেছে, বোর্ডে যদিও আসেনি কারণ এটা তো শর্ট সিলেবাসে ছিল না। মানুষের নাগরিক জীবনের প্রতি আকাঙ্ক্ষা কেমন করে এসেছে এই প্রশ্নটা? এই যে মানুষ শহরে যেতে চায়, শহরমুখী জীবনে প্রতিষ্ঠিত হতে চায়, চাকরির জন্য মানুষ শহরে যেতে চায়, পড়াশোনার জন্য মানুষ শহরে যেতে চায়, তাই না? যেতে চায় তো। ধরো কেউ যদি বরিশালে থেকে, সিলেটে থেকে চিন্তা করে বুয়েটে পড়বো, তাহলে পড়তে পারবে? তাহলে বুয়েটে পড়তে হলে তাকে ঢাকায় আসতে হবে না? এই যে মানুষের শহরমুখী ইতিবাচক এবং নেতিবাচক যে অভিযান এখানে রয়েছে, তো কবি কি করেছেন সেটার প্রতি একটা বর্ণনা দিয়েছেন যে কবিও যেতে চেয়েছিলেন, তার বাবা মাও পাঠাতে চেয়েছিলেন, এবং কবি যাতে ট্রেন মিস না করেন সেই জন্য তার বাবা প্রথমেই বলেছিলেন যে
গোছাতেই তোর সময় যাবে, তুই আবার গাড়ি পাবি? মা বলেছিল সারা রাত তুই আজ বই নিয়ে বসে থাক, কত রাত তো অমনিই থাকিস। তার মানে বাবা মা দুজনেই চান কবি যাতে শহরে যেতে পারে। এবং কবি যখন যেতে পারলেন না, ট্রেন ফেল করলেন, তখন কিন্তু কবির বলেছেন যে আমার ভাই ফারহাদ সে কখনো ট্রেন ফেল করে না, জাহানারা কখনো ট্রেন ফেল করে না, নাহার কখনো ট্রেন ফেল করে না, লাইলি কখনো ট্রেন ফেল করে না, তারা শহরে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, আর আমি তাদের ভাই হয়ে ট্রেন ফেল করলাম। তার মানে আমি বোঝাতে চাচ্ছি কবিও শহরে যেতে চেয়েছিলেন, কবির ভাই ফরহাদ, তার বোন জাহানারা, নাইলি এবং নাহার, লাইলি এবং নাহার, তারা কিন্তু শহরে প্রতিষ্ঠিত হয়েছে। এই যে মানুষের শহরমুখী যে একটা গতি, শহরমুখী যে একটা আকাঙ্ক্ষা, এটাই হচ্ছে এটার উপরে উদ্দীপক তৈরি হতে পারে। তারপর কি করলো, আমাদের নাগরিক জীবনে খাপ খাওয়াতে ব্যর্থতা, আমাদের কবি কি করলেন, তাকে এত সতর্ক করা হলো যে শেষ ট্রেন ধরবো বলে স্টেশনে গিয়ে দেখে কি নীল রঙের আলোর সংকেত, অর্থাৎ স্টেশনে গাড়ি ছেড়ে দিয়েছে, যাদের সঙ্গে তার শহরে যাওয়ার কথা ছিল তারা হাত নাড়িয়ে তাকে সান্ত্বনা দিচ্ছে। তখন তিনি বসে বসে ভাবছেন যে আব্বা তাড়া দিয়েছিলেন, মা আমাকে বারবার বলেছিলেন যে তুই আজকে বই নিয়ে বসে থাক, আমি আজকে নিঃশব্দ নিদ্রায় নিহত হয়ে থাকলাম। এই যে তার ব্যর্থতা, ঠিক আছে, বলবে উদ্দীপকের ব্যর্থতা কবিতার সাথে কীভাবে সম্পর্কিত, তাহলে তুমি বলবা শহরের নাগরিক জীবনে খাপ খাওয়ানোর তার যে ব্যর্থতা তার সঙ্গে সম্পর্কিত। এবার হচ্ছে গ্রামে প্রত্যাবর্তন করে কবির কি প্রাপ্তি হলো, এইটা সৃজনশীলের ঘয়ে আসতে দেখা যায়। অর্থাৎ এই যে প্রত্যাবর্তনের লজ্জা, যে লজ্জা নয়, এটা যে প্রাপ্তিতে রূপ নিতে পারে, সেটা হচ্ছে কবি প্রথমেই বলছেন যে কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আমি ঘরে ফিরবো। এই যে প্রকৃতির সাথে তার রিলেশনটা কিন্তু দেখাচ্ছে, শিশিরে আমার পাজামা ভিড়ে যাবে, তারপর নির্লজ্জের মতো সূর্য উঠলে আমি দেখব আমাদের পরিচিত নদী, আর বকেরা কি করছে, জলার দিকে উড়ে যাচ্ছে, তারপর আমি দেখতে পাবো গ্রাম, ছড়ানো ছিটানো ঘরবাড়ি, আর দারুণ ভয়ের মতো জেগে উঠবে আমাদের আটচালা, পরিচিত কলার বাগান, পাতাগুলো না না করে কাঁপছে। এই যে প্রকৃতির সাথে তার রিলেশন, এটা যে তিনি পাচ্ছেন, এটা কি শহরে গেলে তিনি পেতেন? পেতেন না। এরপর তার কি স্বজনদের সাথে দেখা, বলছে যে আব্বা আমাকে দেখেই, হ্যাঁ, আব্বা আমাকে দেখে পড়তে থাকবেন ফাবিয়া ইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, আর মা আমাকে দেখে হেসে ফেলবেন এবং বলবেন ভালোই হলো তোর ফিরে আসা, ঠিক আছে, তুই না থাকলে বাড়িঘর কেমন শূন্য শূন্য লাগে, হাত মুখ ধুয়ে আয়, নাস্তা পাঠায়। এই যে তাদের অ্যাপ্রিসিয়েট করা, অর্থাৎ এই যে স্বজনের ভালোবাসা তিনি পাচ্ছেন, প্রকৃতির ঘনিষ্ঠতা তিনি পাচ্ছেন, এটা তিনি শহরে গেলে পেতেন না। সুতরাং আমরা যারা শহরে জীবনে খাপ খাওয়াতে পারবো না, তারা যে সব কিছুই হারিয়েছি এরকম বিষয় না। জাস্ট আমি যা বললাম তুমি এটাই লিখে দাও যে কবি শহরে যেতে চেয়েছিলেন, কবির ভাই বোনরা সবাই নাম চারটা লিখতে পারলে ভালো হয়, ফরহাদ, জাহানারা, নাহার, লাইলি, তারা শহরে প্রতিষ্ঠিত হয়েছে। কবির বাবা মাও তাকে শহরে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু এটা দিয়ে কি বোঝায়, মানুষের শহরমুখী যে আকাঙ্ক্ষা সেটাই প্রকাশ করে। কিন্তু আমাদের কবি ফেল করেছেন, তিনি 7 মাইল হেঁটে শেষ রাতে পৌঁছে নীল রঙের আলোর সংকেত দেখতে পেয়েছেন, এবং সেখানে কি হয়েছে, ওই ট্রেনে আর তিনি উঠতে পারেননি। তারপর তিনি তিনি ফিরতে লজ্জা পাচ্ছিলেন, কিন্তু ফিরে এসে শেষ পর্যন্ত ইতিবাচক প্রাপ্তি তার কাছে মুখ্য হয়ে উঠেছে। অর্থাৎ তিনি কুয়াশা, শিশির, পরিচিত নদী, ভোরের আলো, গ্রাম, ছড়ানো ছিটানো ঘরবাড়ি, তাদের পরিচিত আটচালা, তার বাবার ছোট্ট কলার বাগান, এবং বাবার প্রশান্তির দৃষ্টিভঙ্গি, মায়ের ভালো লাগা, এবং মাকে জড়িয়ে ধরে তিনি প্রত্যাবর্তনের লজ্জা নিজের ভিতর থেকে ঘষে ঘষে তুলে ফেললেন। তাহলে শিক্ষার্থীরা কি করলাম, আমরা কিন্তু 12টা কথা বলে ফেললাম। এখন তুমি যদি একটু বই পুস্তক সম্পর্কে তোমার সামান্য খেয়াল থেকে থাকে, তাহলে তোমার কিন্তু ধারণা হওয়া উচিত যে আমি যা বলছি তার বাইরে প্রশ্ন আসা সম্ভব না। শিক্ষকরা একটা কবিতা থেকে 20টা 30টা উদ্দীপক করতে পারেন, কিন্তু টপিক তো 20টা 30টা থাকে না একটা কবিতার মধ্যে। তো টোটাল মিলে টপিক কি থাকে, আমি এখানে টপিক তোমাকে বলে দিলাম যে সব উদ্দীপক 100 হোক, 100 এই টপিকের মধ্যে থেকে হইতে হবে। তো যদি তুমি মানুষের নাগরিক জীবনের প্রতি আকাঙ্ক্ষা, এটাই তুমি 4-5টা লাইন নিজের দখলে রাখো, নাগরিক জীবনে খাপ খাওয়াতে কবি ব্যর্থ হয়েছেন, এর 4-5টা লাইন নিজের দখলে রাখো, আর গ্রামে প্রত্যাবর্তন করে তিনি শেষমেশ কী পেলেন এটা যদি দখলে রাখো, তো আমার তো মনে হয় না যে 100, 200, 500 উদ্দীপক হোক, যে উদ্দীপকের পিছনে আমি ছুটবো কেন। আমার মূল টেক্সটের উপরে এই আমি যে প্যাটার্নে বললাম, এই প্যাটার্নে কবিতাগুলোর উপর যদি তুমি দখল রাখো, আমার ধারণা তোমার
কোনো প্রশ্নই আটকানোর কোনো সম্ভাবনা নাই, কোনো প্রশ্ন তোমার একেবারে ভয় মন থেকে দূর হয়ে যাবে, ভয় মন থেকে দূর হয়ে যাবে, আর কোনো প্রশ্নই ফাঁকা রেখে আসবে না, ঠিক আছে? আর লেখার শুরুতেই একটু বাংলা ফার্স্ট পার্টের জন্য হাত চালিয়ে লিখবা, কারণ হচ্ছে তোমাকে 7টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নে কিন্তু 22-23 মিনিটের বেশি তুমি সময় পাবে না, এই সময়ের মধ্যেই তোমাকে উত্তর দিতে হবে। সেই জন্য হাতের লেখার দিকেও খেয়াল রাখতে হবে। এখন হাতের লেখা যদি মাত্রাতিরিক্ত স্লো হয় তাহলে উত্তরের ভলিউম ছোট করে দিয়ে হলেও সবগুলোর উত্তর করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো শিক্ষার্থীরা, যদি তোমাদের আমি আমার সাধ্যমতো বললাম, অল্প সময়ের মধ্যে যা বলা সম্ভব, পরীক্ষা তোমাদের নিকটে এসে যাচ্ছে, তো সেই জন্য এক তো বেশি লম্বা কথা বলারও নাই কিছু, আর যা বলার সব তো বলেই দিলাম। তারপরে যদি তোমাদের সুনির্দিষ্ট কিছু জানার থাকে তোমরা কমেন্ট বক্সে বলতে পারো, তোমরা স্কুল অফ এক্সিলেন্সের ইসেতেও বলতে পারো, তাহলে আমরা তার উত্তর দিব ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের পরীক্ষা ভালো হোক, সুন্দর হোক, তোমাদের জন্য দোয়া থাকলো। আমি চেষ্টা করব আগামীকাল নাটক এবং উপন্যাসের মধ্যে খুবই কম কথায়, অর্থাৎ 15-20 মিনিটের মধ্যে একটা চূড়ান্ত কথা বলে দিতে, অর্থাৎ নাটকের মধ্যে টোটাল আয়তন কতটুকু তোমরা সেটা দেখার চেষ্টা করো। তারপরের দিন আমি বাংলা সেকেন্ড পেপারে A to Z, অর্থাৎ একটা ক্লাস খুবই অল্প সময়ের মধ্যে কীভাবে তোমরা ভালো নম্বর পেতে পারো তার একটি পরামর্শ দিয়ে একটি ক্লাস আমি দিয়ে দিব। আশা করি তোমাদের কাজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম।